শহরের এক নির্জন এলাকা। চারিদিকে নীরবতা, শুধু দূরে পুলিশের সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। এক যুবক আতঙ্কিত হয়ে দৌড়ে পালাচ্ছে, কারণ তাকে পুলিশ ধাওয়া করেছে। কিছুক্ষণ দৌড়ানোর পর তার পেছনে বন্দুক হাতে পৌঁছে যায় এক নারী পুলিশ অফিসার। দৌড়াতে দৌড়াতে দুজনেই উঠে যায় একটা পরিত্যক্ত বিল্ডিং এর ছাদে। ছেলেটা এখনো দ্রুত বেগে দৌড়ে পালাচ্ছে, আর নারী পুলিশটা তার পেছনে। এমন সময় হঠাৎ নারী পুলিশের পা পিছলে যায়। সে গড়িয়ে পড়ে যাচ্ছে, তখনই একটা খুঁটি সে ধরে ফেলে, কিন্তু সে ব্যালেন্স রাখতে পারছে না। মনে হচ্ছে এখনই তার হাত ফসকে যাবে, কিন্তু পরের মুহূর্তেই অদ্ভুত কিছু ঘটে। যে ছেলেটাকে ধরতে সে এসেছে, অর্থাৎ যাকে সবাই খুনি বলে খুঁজছে, সেই ছেলেটাই দৌড়ে এসে তার হাত ধরে ফেলে এবং তাকে উপরে তুলে আনে। একজন অপরাধী হিসেবে সে কিন্তু পালিয়ে যাওয়ার দারুণ একটা সুযোগ পেয়েছিল, কিন্তু সে পালালো না কেন? আর কেনই বা নিজের জীবন ঝুঁকিতে ফেলে একজন পুলিশ অফিসারকে বাঁচালো? এই অদ্ভুত প্রশ্নের উত্তর জানতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আজ আমি এক্সপ্লেন করব 2002 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ একটা ক্রাইম মুভি গুনাহের গল্পটা, যেখানে প্রেম, প্রতিশোধ আর অপরাধ সবকিছুর এক গভীর মেলবন্ধন পাওয়া যায়। আশা করি গল্পটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। গল্পের মেইন ক্যারেক্টার প্রভা নারায়ণ মুম্বাই পুলিশের একজন সৎ এবং দায়িত্বশীল অফিসার। অপরাধীদের ধরাই তার কাজ, আর সেই কাজ সে সবসময় অত্যন্ত নিষ্ঠার সাথে করে। কিন্তু প্রভার জীবনটা সবসময় এত সহজ ছিল না। ভয়ঙ্কর এক অতীত তাকে অনেকটাই বদলে দিয়েছে। সে জন্মেছিল এক পতিতার সন্তান হিসেবে, এজন্য ছোটবেলা থেকেই সে সমাজের অবহেলা, অপমান আর ঘৃণার মধ্যে বড় হয়েছে। একসময় এমন একটা ঘটনা ঘটে যেখানে পরিস্থিতির চাপে প্রভা একজনকে হত্যা পর্যন্ত করে ফেলে। আর এই অপরাধ বোধ থেকে সে ঠিক করে সে পুলিশ হবে এবং অপরাধীদেরকে বদলে দেওয়ার চেষ্টা করবে। গল্পের শুরুতে আমরা দেখি প্রভা তার বুদ্ধিমত্তা দিয়ে একটা কেস সলভ করছে, আর সে এক পর্যায়ে তারই সহকারী অফিসার পান্ডেকে একটা ভুলের জন্য দোষী সাব্যস্ত করে। কিন্তু বড় ইন্সপেক্টর তার কথায় বিশেষ একটা গুরুত্ব দেন না। যাই হোক, প্রভা প্রতিদিন একটা লোকের সঙ্গে দেখা করত। লোকটা ছিল সাবেক পুলিশ কর্মকর্তা। তিনি অনেক বছর ধরে কাজ ছেড়ে এখন এভাবেই জীবনযাপন করেন। সেদিনও প্রভা এসে তার সঙ্গে দেখা করে বলে, আপনি আমাকে এই অভিযানে সাহায্য করলেন, কিন্তু অপরাধীকে হাতে নাতে ধরার পরেও কোনো কাজ হলো না। এখন বুঝতে পারলাম আপনার মতো যোগ্য অফিসার কেন 18 বছরের দীর্ঘ যাত্রার পর এই কাজ ছেড়ে দিলেন। সে আরো বলে, আমাদের সমাজকে সত্যি সত্যি রক্ষা করতে চাইলে আগে একে তার নিজের তথাকথিত রক্ষকদের হাত থেকেই বাঁচাতে হবে। তখন লোকটা বলে, প্রভা, এই দুনিয়ায় বাঁচতে গেলে দুটো পথই আছে, হয় পুরো দুনিয়াকে বদলে দাও, আর যদি সেটা না পারো তাহলে এই দুনিয়ার অদ্ভুত সব নিয়ম মেনেই জীবনটাকে চালিয়ে নাও। তিনি শেষে বললেন, পুলিশের ইউনিফর্ম তো অনেকেই পরতে পারে, কিন্তু সত্যিকারের পুলিশ সবাই হতে পারে না। একজন রক্ষক হতে হলে নিজের অনেক কিছুই ত্যাগ করতে হয়, পরিবার, ভালোবাসা, এমনকি কখনো কখনো নিজের জীবনও। আর সত্যি বলতে এই ত্যাগের জন্য সবাই প্রস্তুত থাকে না। তখন প্রভা বলে, আমার নিজের বলতে এই পৃথিবীতে কেউ নেই, তাই নিজের জীবন বাজি রাখতেও আমি একটুও পিছপা হব না। এই সিস্টেমকে আমি ভয় পাই না, বরং আমি একে বদলে দিতে চাই। পরদিন সকালে প্রভা একটা স্বপ্ন দেখে, যেখানে একজন লোক একটা ছোট্ট মেয়েকে মারছে। এক পর্যায়ে মেয়েটা লোকটার উপর হামলা করে তাকে মেরে ফেলে। মেয়েটা আর কেউ নয়, প্রভা নিজেই। সে স্বপ্নেই নিজের অতীতের ফ্ল্যাশব্যাক দেখছিল। স্বপ্ন দেখে সে ভয়ে ঘুম থেকে উঠে যায়। নিজেকে সামলানোর চেষ্টা করে সে। তখনই হঠাৎ অফিস থেকে ফোন আসে। তাকে জানানো হয় প্রভাবশালী ডক্টর মহেশ মিরচান্দানি আজ নিজের বাসায় খুন হয়েছে, এজন্য তাকে আর্জেন্ট সেখানে যেতে বলা হয়। প্রভা সেখানে গিয়ে দেখে লোকটাকে নির্মমভাবে মেরে সোফাতে বসিয়ে রাখা হয়েছে। প্রভা তার সহকারীকে কোনো ক্লু পেয়েছে কিনা জিজ্ঞেস করলে তিনি দেয়ালের একটা লেখার ওপর নির্দেশ করেন, যেখানে হিন্দিতে লেখা ছিল, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা তুমহারা, হর এক খুশি তুমহারি, হর দুঃখ দর্দ হামারা। যার অর্থ হলো, এই পৃথিবীর সেরা দেশ তোমাদের ভারত, সব সুখ শুধু তোমাদের জন্য, আর সব দুঃখ আমাদের জন্য। এই লেখাটা দেখেই প্রভা বুঝতে পারে খুনটা শুধু ব্যক্তিগত রাগ থেকে নয়, এর পেছনে আছে সিস্টেমের বিরুদ্ধে গভীর ক্ষোভ। তখনই একজন অফিসার এসে প্রভাকে একটা সিরিঞ্জ এনে দেখায়, যেটা বডির পাশে পড়েছিল। প্রভা সেটাকে ল্যাবে পাঠানোর নির্দেশ দেয়, আর পোস্টমর্টম রিপোর্টের সাথে এটারও রিপোর্ট আনতে বলে। এরপর সে বডির সামনে দেখে একটা ফুলের তোড়া রাখা আছে। সে অফিসারকে এটা সাথে নিতে বলে। বেরিয়ে যাওয়ার সময় একটা লুকানো ক্যামেরা তার চোখে পড়ে, যেটাকে দেখলে একটা সাধারণ বাল্বের মতো মনে হবে। সে তৎক্ষণাৎ গিয়ে সে ক্যামেরার ফুটেজ চেক করে। ফুটেজে দেখা যায় ফুলের তোড়া নিয়ে একটা লোক প্রবেশ করছে, আর ক্যামেরায় তার চেহারা ক্যাপচার হয়ে যায়। তখন পাশ থেকে একটা অফিসার তাকে জিজ্ঞেস করে, এই লোকটাকে কোথায় খুঁজে পাওয়া যাবে? প্রভা উত্তরে সেই ফুলের তোড়াতে থাকা কার্ডের দোকানের ঠিকানা দেখিয়ে বলে, এখানে পাওয়া যাবে, মারিয়াম ফ্লোরিস্টে। এরপর দেরি না করে প্রভা এবং তার টিম পৌঁছে যায় মারিয়াম ফ্লোরিস্টের দোকানে। সেখানে জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পারে যে ব্যক্তি ফুলের তোড়া নিয়েছিল
সে পাশেই থাকা স্টার গেস্ট হাউসে উঠেছে। গেস্ট হাউসে খোঁজ নিয়ে তারা জানতে পারে সেই সন্দেহভাজন ব্যক্তি 111 নম্বর রুমে অবস্থান করছে, কিন্তু তারা সেই রুমে গিয়ে দেখে সেখানে কেউ নেই। পরে সে ওয়াশরুমের কাছে দরজা সরিয়ে দেখে লোকটা গোসল করছে। প্রভা তখন তার দিকে বন্দুক তাক করে তার বাইরে আসার অপেক্ষায় থাকে, কিন্তু অন্য অফিসারদের শব্দে ভেতর থাকা লোকটা বুঝে যায় সেখানে পুলিশ এসেছে। তাই সে প্রথমে ভেতর থেকে দরজা বন্ধ করে, তারপর শান্তভাবে জানালা দিয়ে বের হয়ে যায়। এদিকে দরজা ভেঙেও কোনো লাভ হয় না, কারণ ততক্ষণে তো লোকটা জানালার কাঁচ ভেঙে বেরিয়ে গেছে। বাইরে বেরিয়েই সে দৌড়াতে শুরু করে, আর তার পেছন পেছন পুলিশের টিম তাকে ধাওয়া করতে থাকে। তারপর যেমনটা আমরা ভিডিওর একদম শুরুতে দেখেছিলাম, লোকটা পরিত্যক্ত বিল্ডিং এর ছাদে উঠে যায়, আর তাকে ধাওয়া করতে গিয়ে প্রভার পা পিছলে যায়। এমন সময় সেই অপরাধী এসে তাকে টেনে ওপরে তোলে। তার পালিয়ে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু সেটা সে কাজে লাগায়নি, যার ফলে তাকে গ্রেফতার হতে হয়। এদিকে পুলিশ ডিপার্টমেন্ট প্রভার এই সাহসী কর্মকাণ্ডে অনেক খুশি, কিন্তু অফিসার পান্ডের মন খারাপ, কারণ মহেশ মিরচান্দানি তার বন্ধু ছিল। বড় ইন্সপেক্টর তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি মনে হয় মিরচান্দানিকে কেউ কেন মারতে পারে? তখন অফিসার পান্ডে এমন কিছু উল্টোপাল্টা কথা বলতে শুরু করে যাতে বোঝা যাচ্ছিল যে তিনি মদ খেয়েছেন। বড় ইন্সপেক্টর তখন রেগে গিয়ে তাকে বললেন, এই কারণেই আমি তোমাকে এই কেসটা দেইনি, এই কেসটা প্রভাই হ্যান্ডেল করবে। তখন পান্ডে তাচ্ছিল্যের সুরে বলে, সে তো মেয়ে মানুষ, কি আর করতে পারবে? ভাগ্য ভালো ছিল বলেই লোকটাকে ধরতে পেরেছে, আর এই জন্য পুরো ডিপার্টমেন্ট তাকে হিরোইন বানিয়ে দিয়েছে। তার এই ধরনের কথার পেছনে লুকিয়ে আছে তীব্র হিংসা আর অবজ্ঞা। প্রভার সাহস আর সাফল্যের প্রশংসা সবাই করলেও পান্ডে সেটা সহজভাবে মেনে নিতে পারছে না। তার এমন আচরণের কারণে বড় ইন্সপেক্টর স্যার তাকে অনেক তিরস্কার করেন, কিন্তু অফিসার পান্ডে এতে তেমন গুরুত্বই দিলেন না। এদিকে যেই অপরাধীকে প্রভা গ্রেফতার করেছিল তাকে আদালতে নিয়ে যাওয়া হয়। সেখানে জজ তাকে প্রশ্ন করে, তুমি কি সমাজসেবক ডক্টর মহেশ মিরচান্দানির হত্যার দায় স্বীকার করবে? তাকে বারবার একই প্রশ্ন করার পরেও সে চুপ থাকে, সে একটা কথাও বলে না। এরপর প্রসিকিউশনের কার্যক্রম শুরু করা হয়। তার বিপক্ষের উকিল এসে বলে, ডক্টর মিরচান্দানির সিসিটিভি ফুটেজে স্পষ্ট তার চেহারা দেখা গেছে, আর সে ধরা পড়ার পর গত 24 ঘন্টায় একটাও কথা বলেনি, যেমনটা বেশিরভাগ অপরাধী বা সন্ত্রাসীরাই করে থাকে। এমনকি সে গ্রেফতার হওয়ার পর ইন্সপেক্টর প্রভার উপর হামলাও করেছেন। শেষের এই কথাটা শুনে ছেলেটা অবাক দৃষ্টিতে প্রভার দিকে তাকায়, কারণ সে তো প্রভার উপর কোনো হামলা করেনি, বরং প্রভাকে বাঁচিয়েছে। কিন্তু প্রভাও তার দিকে তাকিয়ে মাথাটা নিচু করে নেয়। এরপর উকিল জজের কাছ থেকে ছেলেটার জন্য 14 দিনের রিমান্ডের আবেদন করেন, এবং জজ সেটা অ্যাপ্রুভও করে দেন। সেদিন গভীর রাতে হঠাৎ করে প্রভার বাসায় কিছু দুর্বৃত্তরা হামলা চালায়। পরিস্থিতি বুঝে প্রভা দ্রুত নিজের বন্দুক হাতে নিয়ে তাদের পিছনে ধাওয়া করে, কিন্তু তারা একটা গাড়িতে করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা প্রভার সামনে একটা চিরকুট ফেলে রেখে যায়। প্রভা চিরকুটটা তুলে পড়ে, সেখানে লেখা ছিল, আমাদের শত্রুতা আপনার সঙ্গে নয়, আপনাদের সিস্টেমের সঙ্গে। আপনি এই সিস্টেমের ভালো মানুষদের মধ্যে একজন, তাই আপনাকে সতর্ক করতেই আমরা এসেছি। আপনি এই কেসটা ছেড়ে দিন, না হলে শুধু আপনি নন, আপনার থানাও আগুনে পুড়ে শেষ হয়ে যাবে। পরের সিনে দেখা যায় প্রভা সেই অপরাধীর সেলে এসে তাকে জিজ্ঞেস করে, তোর চেহারা তো ভালোই, মুভিতে হিরো হতে পারতি, খুন কেন করতে গেলি তুই? এরপর সে তাকে আরো হুমকি দিয়ে ভয় দেখে নিজের নাম বলতে বলে, কিন্তু এত কিছুর পরেও ছেলেটা চুপ করে থাকে। প্রভা তখন রেগে গিয়ে তার টিমমেট গাউড়েকে ডাক দেয়। গাউড়ে এমন একজন লোক যে অপরাধীদের কাছ থেকে সত্য বের করার ক্ষেত্রে কঠোর জেরা করতে বেশ দক্ষ। তাকে ডেকে এনে প্রভা নির্দেশ দেয় ছেলেটাকে একটু শিক্ষা দিতে। গাউড়ে তাকে একটা চড় মারার পর ছেলেটা তার দুটো হাত জোড় করলো, তারপরেও সে কোনো কথা বলল না। প্রভা আবারও গাউড়েকে নির্দেশ দিল তাকে মারার জন্য। পরে সিন কাট হলে দেখা যায় প্রভা সেই সাবেক পুলিশ অফিসারের কাছে এসেছে। তাকে সে সবটা খুলে বললে তিনি বলেন, ছেলেটার আসলে হারানোর মতো কিছুই নেই, তাই পুরো পুলিশ ডিপার্টমেন্ট তাকে যতই মারুক যন্ত্রণা দিক সে মুখ খুলবে না। এদিকে তোমার 14 দিনের রিমান্ডের 2 দিন পার হয়ে গেছে। এখন তুমি যদি আর 12 দিনের মধ্যে তার মুখ থেকে কথা বের করতে না পারো, তবে এই কেস অফিসার দিগ্বিজয় পান্ডের কাছে চলে যাবে। খুবই চিন্তার বিষয়। তখন প্রভা বলে, আসল কথা হলো আমি এটা মেনে নিতে পারছি না যে একজন শত্রু আমার প্রাণ বাঁচিয়েছে। সবাই জানে আমি তাকে গ্রেফতার করেছি, কিন্তু সত্যি বলতে সে নিজের জীবনের কথা না ভেবেই আমাকে বাঁচিয়েছে। তাই সে কে বা কেন এমনটা করলো আমি সেটা জানতে চাই। সব কথা শুনে তিনি শান্তভাবে বললেন, যে মানুষটা তোমার জীবন বাঁচিয়েছে তোমার নীতি বলছে তাকেই ফাঁসিতে ঝোলাতে হবে, কিন্তু তোমার মন সেটা মানতে পারছে না। একটু থেমে তিনি আবার বললেন, যুদ্ধ আর প্রেমে অনেক কিছুই গ্রহণযোগ্য হয়ে যায়, আর শত্রুতা শেষ করার আরেকটা উপায় হচ্ছে শত্রুকে বন্ধু বানানো। তাকে ঘৃণা নয়, ভালোবাসা দাও। হয়তো তোমার সেই ভালোবাসাই একদিন তার দীর্ঘ নীরবতা ভাঙতে পারবে। পরদিন বড় ইন্সপেক্টর প্রভাকে তার কাজের অগ্রগতির ব্যাপারে হতাশা প্রকাশ করলে প্রভা তাকে বুঝিয়ে বলে, এই অপরাধী খুব রহস্যময় একজন মানুষ, তবে তার একটা ব্যাপার জানা আছে। সে মিরচান্দানির বাড়ির দেওয়ালে যেসব কথা লিখেছিল তাতে তো এটাই বোঝা যায় যে সে আমাদের সিস্টেমের উপর ক্ষুব্ধ।
তাই আমাদের সিস্টেমের ঠিক কোন কোন লোকের প্রতি এবং কেন সে ক্ষুব্ধ এই বিষয়টা জানা খুবই জরুরি। সেদিন রাতে প্রভা শাড়ি পরে সেজে গুজে থানায় গিয়ে ওই অপরাধীকে ডেকে পাঠায়। তাকে আনা হলে তাকে বলে, আজ তোমাকে আমি কোথাও একটা নিয়ে যাব। এই বলে তার মুখে কাপড় বেঁধে তাকে একটা বাড়িতে নিয়ে যায়। এরপর তার মুখ থেকে কাপড় সরিয়ে বলে, ভয় পেও না, তোমাকে আমি তোমার নিজের বাসাতেই নিয়ে এসেছি। এরপর প্রভার কথা থেকে আমরা জানতে পারি যে সে একজন দমকল কর্মী। তার নাম আদিত্য কাশ্যপ। প্রভা তাকে জিজ্ঞেস করে, কি হয়েছিল ওই বাড়িতে, যার কারণে তোমার মতো একজন জীবন রক্ষাকারী জীবন কেড়ে নেওয়ার মতো কাজ করলে? কিন্তু আদিত্য কোনো উত্তর দেয় না। প্রভা বলে, তুমি মিরচান্দানাকে হত্যা করার আগে তাকে ইনজেকশন পুশ করে বেহুশ করেছিলে, তাই না? কারণ তুমি মানুষের কষ্ট দেখতে পারো না। তবুও আদিত্য কিচ্ছু বলে না। তখন প্রভা তাকে টেনে একটা ঘরের ভেতর নিয়ে যায় যেখানে রক্তের দাগ লেগে আছে। সে আদিত্যকে জিজ্ঞেস করে, কার রক্তের দাগ এগুলো? সেই সাথে সে আরো অনেক কথা বলে আদিত্যর মুখ থেকে সত্য কথা বের করার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। এরপর প্রভা নিজের সাথে ঘটা দুর্ঘটনার কথা তাকে শোনায়। সে একজন পতিতার সন্তান। তার বাবা কে ছিল সেটা সে জানে না। সে যখন কিশোরী ছিল তখন একদিন তার মা একজন পুলিশের সাথে রাত কাটানোর জন্য আসে। তাকে দেখে প্রভার রাগে ঘর থেকে বেরিয়েই যাবে, ঠিক তখনই লোকটার মত পাল্টে যায়। সে তার মায়ের পরিবর্তে প্রভার সাথেই রাত কাটাতে চায়। তার মা তাকে লোকটার হাত থেকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। তাই আর কোনো উপায় না পেয়ে সেই পুলিশ অফিসারকে প্রভা নিজ হাতে খুন করে। প্রভা আদিত্যকে বলে, আমি আমার মতোই একজন খুনিকে সঠিক পথে না আনা পর্যন্ত শান্তি পাবো না। আমি এই সিস্টেমের অংশ হয়ে এই সিস্টেমকে ঠিক করতে চাই, আর তোমাদের মতো আরো অনেক মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনতে চাই। কিন্তু তার জন্য তোমার সাহায্য আমার দরকার। পরের দৃশ্যে দেখা যায় রাত পেরিয়ে সকাল হয়ে গেছে। জানালা দিয়ে সকালের আলো ঘরের ভেতর ঢুকছে। তখন প্রভা শান্তভাবে বলে, জানো, আমি প্রথমবার কাউকে আমার অতীতের কথা বললাম। এতদিন ধরে এসব কথা মনের মধ্যে চাপা ছিল, আজ বলার পর অনেকটা হালকা লাগছে। এরপর সে আদিত্যকে বলে, এবার তুমি বলো, তোমার জীবনে কি ঘটেছে? আমি এখন তোমার সামনে পুলিশ অফিসার হিসেবে না, একজন বন্ধু হিসেবে তোমার কথা শুনতে চাই। কিন্তু প্রভার এত কথা বলার পরেও আদিত্য কিচ্ছু বলে না। মনে হয় যেন তার ভেতরে অনেক কথা জমে আছে, কিন্তু সেগুলো বলার জন্য সে এখনো প্রস্তুত নয়। এদিকে অফিসার পান্ডে এই কেসটা হাতে নেওয়ার জন্য বড় ইন্সপেক্টরের বাড়িতে গিয়ে তাকে প্রভার বিরুদ্ধে উস্কানি দেওয়ার চেষ্টা করে। তাকে বলে প্রভা নাকি পুলিশ স্টেশনটাকে পতিতালয় বানিয়ে ফেলেছে। গতকাল সে লাল শাড়ি পরে সেজে গুজে থানায় গিয়েছিল, আর অপরাধীর সঙ্গে তার বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে তার সঙ্গে একাকী ছিল। এসব কথাও বলে সে। তখন ইন্সপেক্টর বলেন, প্রভার জেরা করার পদ্ধতি তোমার থেকে আলাদা, আর বলতে গেলে অনেকটাই ভালো, আর তাকে সেখানে যাওয়ার অনুমতিটাও আমি দিয়েছি। এই কথা শুনেও পান্ডে যখন বারবার আপত্তি জানাতে থাকে তখন ইন্সপেক্টর বিরক্ত হয়ে পড়েন। শেষ পর্যন্ত তিনি তাকে তাড়িয়েই দেন। এরপর দেখা যায় যাদের হয়ে আদিত্য কাজ করছিল তারা আসলে একটা আন্ডারগ্রাউন্ড গ্যাং। তারা প্রভা ও আদিত্যর ব্যাপারে আলোচনা করছে। তারা প্ল্যান করছে কিভাবে আদিত্যকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে আনা যায়। আর বলে রাখা ভালো, তারাই কিন্তু একবার প্রভাকে চিরকুট দিয়ে সতর্ক করে দিয়েছিল। তো এমন সময় তাদের কাছে একটা লোক এসে খবর দেয় যে আদিত্যকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। তো প্রভা যেদিন আদিত্যকে পুলিশের গাড়িতে করে কোর্টে নিয়ে যাচ্ছিল তখনই হঠাৎ করে তাদের গাড়ির চারদিকে ঘেরাও করা হয়। সবকিছু এত দ্রুত ঘটে যায় যে পুলিশ কিছু বোঝার আগে চারপাশের বন্দুকধারীরা দাঁড়িয়ে যায়। এরপর গ্যাং লিডার পরশুরাম এসে প্রভাকে বন্দুক তাক করে বলে, আপনাকে কিন্তু সতর্ক করে দিয়েছিলাম, আর এখনো যদি আমাদের কথা না শোনেন তবে গুলি চালাতে কিন্তু 1 সেকেন্ডও লাগবে না। এটা বলে সে আদিত্যকে গাড়ি থেকে নামতে বলে, কিন্তু আদিত্য নামে না। কয়েকবার বলার পর তাদের লোকেরা মিলে তাকে টেনে নামিয়ে আনে। এরপর মুহূর্তের মধ্যেই তারা আদিত্যকে নিজেদের গাড়িতে তুলে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এই পুরো ঘটনাটা এত দ্রুত ঘটে যায় যে প্রভা ও তার টিম কার্যত কিছুই করতে পারে না। তখন প্রভা বলে, আমি তাকে গুলি করতে পারতাম, কিন্তু করিনি, কারণ সে একটা সময় আমার প্রাণ বাঁচিয়েছিল। কিন্তু আমি এটা বুঝলাম না পরশুরাম কিভাবে জানলো আমরা আদিত্যকে কোর্টে নিয়ে যাচ্ছি। দ্রুত এটা খোঁজ করো। এর পরের দৃশ্যে গল্পের এক বড় সত্য সামনে আসে। আমরা অফিসার পান্ডের আসল চেহারা দেখতে পাই। অফিসার পাটেল এসে আনন্দে তাকে বলছে, আমাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে, পরশুরাম আদিত্যকে নিয়ে চলে গেছে। এই কথা শুনে পান্ডের মুখে একটা সন্তুষ্টির হাসি দেখা যায়। আর এখান থেকে বোঝা যায় যে এই পুরো ঘটনাটা আসলে আগে থেকেই পরিকল্পিত ছিল। অর্থাৎ পরশুরামের কাছে খবরটা পৌঁছেছিল পান্ডের মাধ্যমেই। সে ইচ্ছে করে আদিত্যকে আদালতে নেওয়ার খবরটা ফাঁস করেছিল, যাতে মাঝপথেই তাকে নিয়ে পালানো যায়। এর পেছনে তার উদ্দেশ্য ছিল খুবই পরিষ্কার। সে যে কোনো ভাবে এই কেসটা প্রভা নারায়ণের হাত থেকে ছিনিয়ে নিতে চাইছিল, কারণ প্রভা যদি এই কেসটা সলভ করে ফেলতো তাহলে তার সুনাম আরো বেড়ে যেত, যেটা পান্ডে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তো এরপর সে থানায় গিয়ে দেখে ইন্সপেক্টরের ক্যাবিনে প্রভা বসে আছে। পান্ডে সেখানে গিয়ে বলে, স্যার, আমি তো আগেই বলেছিলাম কেসটা আমাকে দিন,
প্রভার সাথে আমার কোনো শত্রুতা নেই, সে তো আমার বোনের মতো। তবে তার অপরাধী জেরা করার স্টাইলটা খুবই দৃষ্টিকটু দেখায়। আর এই ধরনের অপরাধীদের এত জেরা করার তো কোনো দরকার নেই, এদেরকে ধরেই সরাসরি এনকাউন্টার করে দেওয়া উচিত। তখনই প্রভা দাঁড়িয়ে প্রতিরোধের স্বরে বলে, ঠিক এই মানসিকতার কারণে সাধারণ মানুষ আমাদের পুলিশদেরকে ইউনিফর্ম পরা ক্রিমিনাল ভাবেন। তখন ইন্সপেক্টর তাদেরকে থামিয়ে দিয়ে বলেন, তোমাদের নিজেদের মধ্যে তর্ক করার অনেক সময় আছে, এখন এটা ভাবো যে এই ক্রাইসিস কিভাবে হ্যান্ডেল করবে। এরপর পান্ডের প্ররোচনায় ইন্সপেক্টর আদিত্যর ছবি খবরের কাগজে ছাপানোর জন্য রাজি হয়ে যান এবং এই কেসের দায়িত্বভারও তিনি পান্ডেকে দিয়ে দেন। এতে প্রভা বেচারি খুবই হতাশ হয় এবং ক্যাবিন থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই গাউড়ে তাকে ফোন করে জানায় যে আদিত্যকে কোর্টে দেওয়ার তথ্য তাদেরই একজন বার্তাবাহক পরশুরামের কাছে দিয়েছে, আর সেই ইনফরমারকে তারা ধরেও ফেলেছে। প্রভা তখন দ্রুত বেরিয়ে পড়ে। সেখানে গিয়ে সে লোকটাকে মেরে জিজ্ঞেস করে পরশুরামকে যে তথ্য সে দিয়েছে সেটা সে কোথা থেকে জেনেছে। তখন লোকটাও নির্বিঘ্নে জানিয়ে দেয় যে সে দিগ্বিজয় পান্ডের কাছ থেকে পেয়েছে। এই কাজের জন্য পান্ডে নাকি তাকে মোটা অঙ্কের টাকাও দিয়েছে। এই কথা শুনে প্রভা ভীষণ অবাক হয়। তবে পরবর্তীতে সে ভেবে দেখে পান্ডে এটা ব্যক্তিগত শত্রুতার জেরে করেনি, বরং তার সাথে পরশুরাম অথবা আদিত্যর কোন একটা কানেকশন আছে। তাই সে ওই সাবেক পুলিশ অফিসার মধুসূদন গোখলে, যাকে সে আঙ্কেল বলে সম্বোধন করে, তার কাছে যায়। কিন্তু সে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে যে তার আঙ্কেল ছাদে বসে নিউজ পেপারে আদিত্যর ছবি নিয়ে ঠিক সেই কথাগুলোই বলছে যেগুলো কিনা আদিত্য মীরচান্দানির বাড়ির দেওয়ালে লিখেছিল। প্রভাকে দেখে তিনি একটু অপ্রস্তুত হয়ে দ্রুত খবরের কাগজটা লুকিয়ে ফেলেন, কিন্তু প্রভা জোর করে তার কাছ থেকে ওই কাগজটা কেড়ে নেয়। সে জানতে চায় এই ছেলের সঙ্গে তার সম্পর্ক কি। তখন তিনি 6 বছর আগের ঘটনা বলতে শুরু করলেন। ফ্ল্যাশব্যাকে দেখা যায় তিনি, অফিসার পান্ডে এবং মহেশ মীরচান্দানি একটা লোকের বাড়িতে যায়। লোকটা টাইপরাইটারে লিখছিল। তিনি আসলে আদিত্যর বাবা। তিনি ছিলেন একজন সৎ এবং সাহসী সাংবাদিক। তিনি সমাজের বড় বড় দুর্নীতির বিরুদ্ধে লিখতেন। একসময় তিনি একটা বড় সত্যের খোঁজ পান। তিনি জানতে পারেন যে প্রভাবশালী ব্যক্তি মহেশ মীরচান্দানি অবৈধ কাজের সঙ্গে জড়িত এবং তিনি অনেক আদিবাসী মানুষের ক্ষতিও করেছেন। আদিত্যর বাবা ঠিক করেন তিনি এই সত্যটা প্রকাশ করবেন, কিন্তু তার এই সিদ্ধান্তই তার জন্য বিপদ ডেকে আনে, কারণ এই সত্য ফাঁস হয়ে গেলে অনেক শক্তিশালী মানুষের মুখোশ খুলে যেত। তাই তাকে চুপ করিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। তো সেদিন তারা 3 জন মিলে তার বাসায় যায়। পান্ডে ও মীরচান্দানি তাকে অনেক হুমকি দেয়, কিন্তু তারপরেও আদিত্যর বাবা নিজের সিদ্ধান্তে অটল থাকলে তাকে সন্ত্রাসবাদের সাথে জড়িয়ে থাকার মিথ্যে অভিযোগে কারাগারে নেওয়া হয়। তাকে রিমান্ডে প্রচুর মারধর করা হয়। একদিন মধুসূদন তাকে বলে, আপনি দায় স্বীকার করে নিন, না হলে তারা আপনাকে মেরে ফেলবে। তখন আদিত্যর বাবা বলেন, আমি মৃত্যুকে ভয় পাই না, শুধু একটা ব্যাপার নিয়ে ভয় হয়, আমার মৃত্যুর পর যদি ওরা কোনোভাবে আমার ছেলের সন্ধান পায় তাহলে তো ওকেও মেরে ফেলবে। আপনাকে আমার ভালো মনে হয়েছে, আপনি দয়া করে আমার বুক পকেট থেকে রেলওয়ের পাসটা বের করে তার মধ্যে থাকা আমার ছেলের ছবিটা কোথাও লুকিয়ে দিন, যেন ওরা খুঁজে না পায়। মধুসূদন ঠিক তেমনটাই করে। এরপর আমরা জানতে পারি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান তোমারা, এই কথাটা আদিত্যর বাবাই লিখেছিলেন। এই দেশের সিস্টেমের ওপর অনেক আক্ষেপ ছিল তার। এমন সময় তিনি পান্ডেকে বলছিলেন, ধিক্কার জানাই তোমাদের মতো হিন্দুস্তানিদের ওপর, যারা নিজেদের দেশকেই নিজেদের স্বার্থ হাসিলে ব্যবহার করে। এসব বলার মাঝেই পান্ডে প্রচন্ড রেগে গিয়ে তাকে গুলি করে মেরে ফেলেন। মধুসূদন প্রভাকে বললেন, সেদিন আদিত্যর বাবার হত্যাকে ওরা একটা এনকাউন্টার কেস বানিয়ে দিয়েছিল। তিনিও স্বীকার করে নেন যে তার নীরবতার কারণেই সেদিন একটা নির্দোষ ব্যক্তি নিজের প্রাণ হারিয়েছিল। গত ভিডিওতে যারা কমেন্ট করেছেন তারা হলো রাফিয়া জান্নাত আপু, লাইফা রহমান আপু এবং সুলতান আহমেদ ভাইয়া সহ আরো অনেকে। আমাদের লক্ষ্য 3 মাসে 1 লক্ষ সাবস্ক্রাইবার, তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামতটা কমেন্টে জানিয়ে দিন। এসব শুনে প্রভা তার উপর ভীষণ রেগে যায়। সে বলে, আপনার মতো মানুষের নীরবতার কারণেই আমাদের সিস্টেমের আজ এই অবস্থা। এরপর সে বলে, এখন নিজের অপরাধ বোধে না ভুগে 18 বছর ধরে যেই ডিপার্টমেন্টের হয়ে কাজ করেছেন তার জন্য কি কিছু করবেন, নাকি বাকি জীবনটাও এমন কীটপতঙ্গের মতোই কাটিয়ে দেবেন? তিনি বললেন, আমি ডিপার্টমেন্টের জন্য যে কোনো কিছু করতে রাজি। তখন প্রভা তার কাছে আদিত্য এবং সংগঠনের বাকিদের সম্পর্কে জানতে চায়, কারণ আদিত্য নেক্সট টার্গেট দিগ্বিজয় পান্ডে, আর প্রভা কিছুতেই চায় না আদিত্য আর কোনো অপরাধ করুক। মধুসূদন তখন বলে, মুম্বাই থেকে 27 কিলোমিটার দূরে জঙ্গল থেকে তারা সবকিছু অপারেট করে। পরের দৃশ্যে দেখা যায় পরশুরাম আদিত্যকে তার পরিকল্পনার কথা বুঝিয়ে বলছে। সে বলে, দিগ্বিজয় পান্ডে এখন আদিত্যকে খুঁজছে তাকে মেরে ফেলার জন্য, তাই তারা একটা ফাঁদ পেতেছেন। তাদের একজন বার্তাবাহকের মাধ্যমে পান্ডেকে খবর পাঠানো হয়েছে যে আদিত্য আজ একা শাহবাবার দরগায় যাবে। পরশুরাম বলে, এই খবরটা পান্ডের কানে পৌঁছলে সে নিশ্চয়ই সেখানে আদিত্যকে মারতে আসবে, আর তখনই তারা সুযোগ বুঝে পান্ডেকে ঘিরে ফেলবে এবং তাকে শেষ করে দেবে। সে আদিত্যকে উদ্দেশ্য করে বলে, তাকে আমরা মারব, তুমি না, কারণ তোমার দ্বারা বন্দুকের ট্রিগার চাপা সম্ভব না।
এর জন্য তো সাহসের প্রয়োজন হয়। এমন সময় প্রভা সেখানে উপস্থিত হয়। সে পরশুরামকে উদ্দেশ্য করে বলে, বন্দুক চালানোর জন্য না, বরং বন্দুক ফেলে দেওয়ার জন্য সাহসের প্রয়োজন হয়। সে আদিত্যকে বলে, তোমার বাবার সাথে যা হয়েছে এজন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তার খুনের দায়ভার এখন আমার ডিপার্টমেন্ট বয়ে বেড়াচ্ছে। তুমি আমার সাথে চলো, আমি তোমার ন্যায় বিচার নিশ্চিত করব। সে আদিত্যর কাছে আর একটা সুযোগ চায়। সে পাণ্ডের বিরুদ্ধে এবার এমন প্রমাণ হাতে পেয়েছে যা তার শাস্তির জন্য যথেষ্ট। এদিকে পরশুরাম আদিত্যকে বলতে থাকে, তুমি আবার সেই সিস্টেমের কাছে ফিরে যাবে যে সিস্টেম তোমার বাবার মৃত্যুর সময় একটা এফআইআর পর্যন্ত নেয়নি। যাদের কাছে তুমি ন্যায় বিচার চাও তারা তো তখন তোমার পাশে দাঁড়ায়নি। এভাবে বারবার অতীতের কথা তুলে পরশুরাম আদিত্যকে মানসিকভাবে চাপ দিতে থাকে। শেষ পর্যন্ত আদিত্য তাদের কথায় প্রভাবিত হয়ে যায় এবং তাদের পরিকল্পনায় রাজি হয়ে যায়। তারা সবাই প্রভাকে সেখানে পাহারায় রেখে আদিত্যকে নিয়ে দরগায় পৌঁছে যায়। কিন্তু পরবর্তীতে প্রভা সেখানকার লোকদেরকে মেরে বেরিয়ে যায় এবং সেও দরগায় পৌঁছে যায়। ততক্ষণে দিগ্বিজয় পাণ্ডেও সেখানে পৌঁছে গিয়েছিল। সে আদিত্যকে দেখে তার বন্দুক বের করে তার দিকে তাকায়। তখন আদিত্য উল্টো তাকে দেখে চোখের ইশারায় উপরে দেখায়, যেখানে কিনা পরশুরাম এবং তার সহযোগীরা আগে থেকেই বন্দুক তাক করে রেখেছিল। হঠাৎই পরশুরামের সহযোগী গুলি চালায়। পাণ্ডে তা দেখে দ্রুত সরে যায় এবং পাল্টা গুলি করে। সেই গুলিটা গিয়ে সরাসরি ওই সহযোগীর বুকেই লাগে। সেই গুলির শব্দে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আর সেই বিশৃঙ্খলার মধ্যে পরশুরামের দলের গুলিটার লক্ষ্যভ্রষ্ট হয়ে কাছেই দাঁড়িয়ে থাকা এক নিরীহ পথচারীর গায়ে লাগে। আর এদিকে প্রভা আদিত্যকে নিয়ে চলে যায়। পেছন থেকে পরশুরাম তাকে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। পরদিন খবরের কাগজে হেডলাইন হয়, আদিত্য আত্মসমর্পণ করেছে। আর প্রভা কিছু ক্ষমতাধর পুলিশ অফিসারদেরকে কাঠগড়ায় দাঁড় করানোর দাবি করেছে। এর পরের দৃশ্যে দেখা যায় মধুসূদন নিজে থেকেই থানায় এসে বড় ইন্সপেক্টরের সামনে হাজির হয়। সে জানায় 6 বছর আগে যে হত্যাকাণ্ড হয়েছিল সেই ঘটনার বিষয়ে সে জবানবন্দি দিতে চায়। তখন ইন্সপেক্টর তাকে বলে, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কিন্তু তোমার যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে। তখন তিনি বলেন, 6 বছর ধরে আমি যে কষ্টের মধ্যে বেঁচে আছি, এখন এই শাস্তি আমাকে সেই কষ্ট থেকে মুক্তি দেবে। এরপর কোর্টের দৃশ্য দেখানো হয়। আদিত্যর বাবা অর্থাৎ সত্যকামের হত্যা মামলা সিবিআই এর কাছে হস্তান্তর করা হয়েছে। আর তার হত্যায় জড়িত থাকার অভিযোগে এসিপি দিগ্বিজয় পাণ্ডে এবং অফিসার পাটেলকে সাসপেন্ড করা হয়। এছাড়াও আদেশ দেওয়া হয় যে দিগ্বিজয় পাণ্ডে, অফিসার পাটেল এবং মধুসূদন গোখলে সিনিয়র ইন্সপেক্টর প্রভা নারায়ণের লিখিত অনুমতি ছাড়া ওই শহরের সীমা অতিক্রম করতে পারবে না। পরের দৃশ্যে প্রভা আদিত্যর সঙ্গে দেখা করতে কারাগারে আসে। তখন আদিত্যকে আমরা প্রথমবারের মতো কথা বলতে দেখি। সে প্রভাকে তার ভালোবাসার কথা বলে। প্রথম দেখাতেই সে প্রভাকে ভালোবেসে ফেলেছিল। সে প্রভাকে জিজ্ঞেস করে, সে কি আদিত্যকে ভালোবাসে? প্রভা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সেই রাতে প্রভা আদিত্যকে তার ভালোবাসার কথা বলে চিঠি লিখছিল। তখন তার দরজায় টোকা পড়ে। সে বাইরে বেরিয়ে আসে আর তখনই তার উপর হামলা হয়। এদিকে পরশুরামের লোকেরা আদিত্যকে গিয়ে বলে, প্রভা সেই হামলায় মারা গেছে। তাই সে আদিত্যকে জেল থেকে পালিয়ে আসতে বলে। আদিত্য তাদের কথা শুনে কৌশলে জেল থেকে পালিয়ে আসে। তখন পরশুরাম তাকে জানায় যে প্রভার মৃত্যুর সংবাদটা মিথ্যে ছিল, আর তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য সে আদিত্যকে মেরে ফেলার হুমকি দেয়। তখন আদিত্য বলে, আমি সব সময় ন্যায়ের পক্ষে ছিলাম, অন্যায়ের অত্যাচারের বিরুদ্ধে আমি লড়াই করেছি। তাহলে আজকে কি আমাকে নিজের জন্য লড়াই করার একটা সুযোগও দেওয়া হবে না? এটা শুনে পরশুরাম বলে, অবশ্যই সুযোগ দেওয়া হবে। আমাদের মধ্যে এই লড়াইয়ে যে জিতবে সেই হবে এই সংগঠনের নেতা। এরপরেই তাদের মধ্যে প্রচুর মারামারি শুরু হয়। লড়াইয়ের এক পর্যায়ে আদিত্য পরশুরামকে হত্যা করে। এরপরেই সে সরাসরি হসপিটালে চলে যায়। সেখানে প্রভার ওই অবস্থা দেখে সে ভীষণ কষ্ট পায়। তার মনে আবারও দিগ্বিজয় পাণ্ডের বিরুদ্ধে ক্ষোভ জমতে শুরু করে। সে সিদ্ধান্ত নেয় যে 24 ঘন্টার মধ্যে দিগ্বিজয় পাণ্ডেকে না পেলে সে শহরের সমস্ত থানায় আগুন লাগিয়ে দেবে। এদিকে প্রভা যখন জানতে পারে আদিত্য হসপিটালে এসেছিল, সে বুঝে যায় আদিত্য আজ কিছু একটা করতে চলেছে। তাই সে আগে থানায় ফোন করে তার উপর হামলা করার অভিযোগে পাণ্ডেকে লকআপে রাখতে বলে। তারপর এক্সট্রা ফোর্স রেডি রাখতে বলে, কারণ আজ রাতে যে কোনো কিছু হতে পারে। সেই সাথে প্রভাও দ্রুত থানার দিকে রওনা হয়। এদিকে আদিত্য একটা গাড়িতে করে এসে গাড়ির পেট্রোল ট্যাঙ্ক লিক করে দিয়ে সেখানে আগুন ধরিয়ে গাড়ি নিয়ে সোজা চলে যায় পুলিশ স্টেশনের ভেতরে। এতে করে অনেক বড় একটা ব্লাস্ট হয়। ঘটনাক্রমে ওই সময় সব পুলিশরা বাইরে ছিল, ভেতরে ছিল শুধুমাত্র পাণ্ডে। আদিত্য গিয়ে লকআপের তালা ভেঙে তাকে বাইরে বের করে এনে প্রচন্ড মারধর করে। এবার সে বন্দুক বের করে পাণ্ডেকে গুলি করতেই যাবে, ঠিক সেই মুহূর্তে প্রভা সেখানে পৌঁছে যায়। তখন প্রভা আদিত্যকে বলে, তুমি তো ভালোবাসার কথা বলে প্রতিশ্রুতি দিয়েছিলে যে এই সবকিছু ছেড়ে দেবে, তাহলে আবার কেন ওকে মারতে এসেছো? তখন আদিত্য বলে, কারণ পাণ্ডে তোমার ওপর হামলা করেছে, আমি এটা সহ্য করতে পারিনি। প্রভা দৃঢ় কণ্ঠে বলে, সে আমার ওপর হামলা করেছে, কষ্টও আমি পেয়েছি, কিন্তু তার প্রতিশোধ নেওয়ার মতো তুমি কে? প্রভা তাকে শেষবারের মতো সাবধান করে দেয়, না হলে তার উপর সে গুলি চালিয়ে দেবে। কিন্তু আদিত্য তার কথা না শুনে বন্দুকের ট্রিগার চাপতে যায়।
ঠিক তখনই প্রভা বাধ্য হয়ে তার উপর গুলি চালিয়ে দেয়, কিন্তু গুলির আঘাতে আদিত্য পড়ে গিয়েও বন্দুক উঠিয়ে পেছন থেকে পান্ডেকে গুলি করে। এটা দেখে প্রভা আবারও আদিত্যকে গুলি করে, আর সেই গুলিতে আদিত্য ফাইনালি মারা যায়। এই ঘটনার জন্য প্রভাকে সাহসিকতার পুরস্কার দেওয়া হয়, কিন্তু সেই মেডেল নিয়ে সে একটা জায়গায় যায়, আদিত্যর পুরনো বাসায়। সে আদিত্যর ফায়ার ফাইটিং এর হেলমেটের কাছে গিয়ে ওই মেডেলটা দেখিয়ে বলে, দেখো, তোমাকে হত্যা করার জন্য আমাকে এটা দেওয়া হয়েছে। নিজের ভালোবাসার মানুষকে হত্যা করার জন্য আমি গোল্ড মেডেল পেয়েছি। সে এটাও বলে আদিত্যর সংগঠনের লোকেরা আজ আত্মসমর্পণ করেছে। সবশেষে প্রভা বলে, যে কথাটা এতদিন আমি বলতে পারিনি, আজ সেটা বলছি। আমি তোমাকে ভালোবাসি, মৃত্যুর পরেও তুমি সব সময় আমার মনের মধ্যেই থাকবে। এরপর আদিত্যর অদৃশ্য একটা শব্দ শুনতে পায় সে, যেখানে আদিত্যও বলছে, আমি তোমাকে ভালোবাসি প্রভা। এরই মাধ্যমে শেষ হয়ে যায় এই অসম্পূর্ণ প্রেমের গল্পটা। আপনি চাইলে স্ক্রিনে থাকা এই ভিডিওটাও দেখতে পারেন, যেখানে ছেলেটা তার গার্লফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক করে তাকে কোম্পানি থেকে বের করে দেয়, আর এক সময় যখন তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট হয় তখন সেই বাচ্চাটাকেও মেরে ফেলে। এই অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য মেয়েটা যেসব মাস্টার প্ল্যান বানায় তা দেখলে আপনি ভিডিও থেকে চোখই সরাতে পারবেন না।